ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করছি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ যে অধ্যায়, অর্থাৎ লাস্ট অধ্যায়, এই লাস্ট অধ্যায়ের ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে। আমি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে দুটো ভিডিও এর আগেই বানিয়েছি, তোমরা দেখছো। আজকে ভারতের সংবিধানের তৃতীয় যে ভিডিও সেটা আমি তৈরি করছি এবং বলছি, আলোচনা করছি। আজকে আমি ভারতের সংবিধানের 11 নম্বর পয়েন্ট এর উপর আলোচনা করব। এই আলোচনা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। ভারতের সংবিধান লিখিত, এই লিখিত সংবিধান হলেই তার একটা প্রস্তাবনা থাকে। এই যে ভারতের সংবিধানের একটা বৈশিষ্ট্য প্রস্তাবনা, এটা কোন দেশকে ফলো করে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। তোমরা জেনে রাখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানের একটা প্রস্তাবনা আছে, ছোট্ট সংবিধানের প্রস্তাবনা আছে। তাকে অনুসরণ করে ভারতের সংবিধানের প্রস্তাবনাটাকে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবনা ভারতের সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়। প্রস্তাবনা হচ্ছে ভারতের সংবিধানের ভিতরে যে বিস্তারিত আলোচনা আছে বিভিন্ন ধারাতে, উপধারাতে, সেই বিস্তারিত আলোচনা কি কি বিষয় আছে সেগুলোর ইঙ্গিত বহন করে এই প্রস্তাবনা। প্রস্তাবনা ভারতের সংবিধানের দর্শন। তা আমরা দেখব যে প্রস্তাবনা কবে গ্রহণ করা হয়েছে এবং প্রস্তাবনাতে কি কি শব্দ উল্লেখ আছে। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে প্রথমেই বলা হয়েছে আমরা ভারতের জনগণ। আমরা ভারতের জনগণ, এই কথাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুসরণ করে গ্রহণ করা হয়েছে। আমরা ভারতবর্ষের জনগণ মানে, এর উপরে আলাদা আমার ভিডিও আছে, সেটা দেখবে। আমি সংক্ষেপে এখানে বলছি। আমরা ভারতের জনগণ মানে ভারতের সংবিধানের যে মূল শক্তি, ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছে, লেখা হয়েছে, তার মূল শক্তি বা মূল ভিত্তি হলো জনগণ। জনগণকে গুরুত্ব দিয়েই ভারতের সংবিধান লেখা হয়েছে। আমরা ভারতের জনগণ, এই কথাগুলো বলা আছে। মার্কিন সংবিধানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বলা আছে, আর সেইটাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনাতে আমরা ভারতের জনগণ, এই কথাগুলো উল্লেখ আছে। জনগণই হলো শেষ কথা বলবে ভারতের। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে গণতন্ত্র শব্দটি উল্লেখ আছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়, নির্বাচনের ভোটাধিকার পায়। 326 ধারায় উল্লেখ আছে। এই যে এখানে গণতন্ত্র বলা হচ্ছে, গণতন্ত্রকে সাকসেস করার জন্য 326 ধারায় বলা হয়েছে ভারতের প্রত্যেকটা নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, নারী, পুরুষ, ধনী, গরিব সবাই নির্বিশেষে ভোটার অধিকার পাবে, ভোট দেবে। বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া বাদে সবাই ভোটের অধিকার পাবে। 18 বছর বয়স হলে ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে। ভারত ডেমোক্রেটিক। এখানে উদারনৈতিক গণতন্ত্র, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে। এখানে ধনবৈষম্য আছে। এখানে যে শাসন ব্যবস্থা সেটা পরিচালিত হয় জনগণের দ্বারা। জনগণ নির্বাচিত সরকার গঠন, জনগণের জন্য নির্বাচিত সরকার জনগণই তৈরি করে। শাসন ক্ষমতার থেকে চ্যুত করতে পারে, পরিবর্তন করতে পারে সাংবিধানিক উপায়ে, ভায়োলেন্সের মধ্যে নয়, বিপ্লবের মাধ্যমে নয়, সংগ্রামের মাধ্যমে পরিবর্তন করতে পারে না। ডেমোক্রেসিক ওয়েতে এই সংবিধান। এটা ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সাধারণতন্ত্র শব্দটি যুক্ত আছে। সাধারণতন্ত্র এই অর্থে যে ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তিনি পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন। জনগণের পরোক্ষ ভোটে, জনগণ যাদের ভোট দিয়েছে তারাই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন না। লোকসভার সদস্যরা নির্বাচিত, তারা কাউন্সিল অফ মিনিস্টার নির্বাচিত। ওরা যে নির্বাচনের বাইরে কেউ যদি মন্ত্রী হয় তাকে 6 মাসের মধ্যে কোনো এক নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচিত হতে হয়। প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার, যত মন্ত্রী আছে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, তারা নির্বাচিত। এখানে ভারতবর্ষ এটা একটা সাধারণতান্ত্রিক চরিত্র এখানে বহন করছে। এখানে যে উচ্চ কক্ষ রাজ্যসভা, সেখানে ইংল্যান্ডের লর্ডসভার মতো বংশগতভাবে ক্ষমতায় আসেন না কেউ।
এখানে প্রত্যেকেই পরোক্ষভাবে এমএলএদের দ্বারা নির্বাচিত আর রাষ্ট্রপতির দ্বারা মনোনীত আছে। তাহলে ভারত গণতন্ত্র, এই ভারত সাধারণতান্ত্রিক রাষ্ট্র। আরও প্রস্তাবনায় শব্দ আছে যে ভারত সেকুলারিজম, সেকুলারিজমকে গুরুত্ব দিয়েছে, মূল সংবিধানে ছিল না। এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সেকুলারিজম শব্দটি গ্রহণ করেছে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতে বহু ধর্মের মানুষ বসবাস করে, ধর্মের ক্ষেত্রে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করবে। ভারত অধার্মিক রাষ্ট্র নয়, ভারত ধর্মের ব্যাপারে উদাসীন থাকবে না, পশ্চিমী দেশগুলোর মতো উদাসীন থাকবে না। ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটা মানুষ ধর্মকে পালন করবে, আচরণ করবে, বিবেক অনুযায়ী সম্প্রদায়গতভাবে ধর্ম পালন করতে পারবে, ধর্ম প্রচার করতে পারবে, ধর্মের আচার আচরণ করতে পারবে। তাহলে আমরা দেখছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রস্তাবনা উল্লেখের তাৎপর্যপূর্ণ, এটা ভারতের সাংবিধানিক দর্শন। ভারতের সংবিধানে সোশ্যালিজম শব্দটিকে যুক্ত করা হয়েছে প্রস্তাবনাতে। সোশ্যালিজম এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ইন্দিরা গান্ধী এটা সংশোধন করেছেন। সমাজতন্ত্র মানে হচ্ছে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করা। এই অর্থে ভারতের সমাজতন্ত্র নয়। মার্ক্সের শ্রেণী সংগ্রাম বিপ্লবের তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়ে গান্ধীজি, ইন্দিরা গান্ধী এই সমাজতন্ত্র শব্দটি ভারতের প্রস্তাবনাতে উল্লেখ করেননি। এখানে উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামো রেখে ব্যক্তির সম্পত্তির উপর ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করে উৎপাদিত পণ্য একটু বন্টনের মধ্য দিয়ে, দারিদ্র্য দূরীকরণের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে ভারত এগিয়ে যাবে। 1991 সাল পর্যন্ত এই যে ধাস ভারতবর্ষের যে বিষয়, যেটা উৎপাদন ব্যবস্থা, মিশ্র অর্থনীতি ছিল, যে সেখানে সমাজতন্ত্রের দৃষ্টান্ত, এখানে গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে ভারতে গ্রহণ করা হয়েছিল, যেটা সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে আরেকটা শব্দ গুরুত্বপূর্ণ যুক্ত করা হয়েছে, যেটা হলো ন্যাশনাল ইন্টিগ্রিটি। ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি, এটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রস্তাবনায় উল্লেখ আছে ন্যাশনাল ইন্টিগ্রিটির কথা। তাহলে আমরা দেখছি আর একটা শব্দ হলো ভারতবর্ষের সংবিধানে উল্লেখ আছে, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সমাজতন্ত্র, তাহলে সার্বভৌম কথাটা উল্লেখ আছে, প্রস্তাবনায় উল্লেখ আছে। সার্বভৌম একটা স্বাধীন দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা যাবে না। ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারত রাষ্ট্রের সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের, কিন্তু সেটাকে ব্যবহার করে সরকার। ভারত আভ্যন্তরীণ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে ভারত সার্বভৌম রাষ্ট্র। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সিদ্ধান্ত নেবে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিবে, ভারতের সার্বভৌমত্বকে বেশি গুরুত্ব দেবে। এই অর্থে ভারত সার্বভৌম রাষ্ট্র। এছাড়া প্রস্তাবনায় উল্লেখ আছে ন্যায়ের কথা উল্লেখ আছে, ভারত ন্যায় প্রতিষ্ঠিত করবে, আর্থিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করবে, ধর্মীয় ক্ষেত্রে উপাসনার ব্যবস্থা করা বলা হয়েছে, সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা বলা হয়েছে। এই সব বলে প্রস্তাবনারকে ভারতের সংবিধান, ভারতের গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর আমরা বিধিবদ্ধ করছি, আমরা গ্রহণ করছি, এই বলে প্রস্তাবনাটা সংবিধানে লিপিবদ্ধ আছে। এটা হলো একটা বৈশিষ্ট্য ভারতের সংবিধানের। তাহলে এটা আমরা 11 নম্বর বৈশিষ্ট্য হিসাবে আলোচনা করলাম, তোরা ভিডিও শুনবে। 12 নম্বর বৈশিষ্ট্য, ভারতের স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এটা ভারতের সংবিধানের একটা বৈশিষ্ট্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গণতন্ত্রে অপরিহার্য। কারণ কি? আইন বিভাগ রাজনীতির সঙ্গে যুক্ত, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আইন বিভাগে থাকে, তারা রাজনীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তারা বিচার করলে কি হবে? বিচার নিরপেক্ষভাবে পরিচালিত হবে না। সেই জন্যে আইন বিভাগের হাতে বিচারের ক্ষমতা নেই, শাসন বিভাগের হাতে বিচারের ক্ষমতা নেই। বিচার ব্যবস্থাকে ভারতে স্বাধীন করা হয়েছে এবং নিরপেক্ষ করা হয়েছে। শাসন বিভাগের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন। তবু আমরা বলতে পারি যে ভারতের বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা না থাকলে ভারতে
আর্থিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, এবং বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের যে বিরোধ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দেখা দেয়, একাধিক রাজ্যের মধ্যে বিরোধ দেখা দেয়, সেই বিরোধের মীমাংসা হবে স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতে, সুপ্রিম কোর্টে হয়, হাইকোর্টে হয়। সুতরাং ভারতবর্ষ একটা নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থাকে ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা আইন বিভাগ এবং বিচার বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, কিন্তু এ কথা আমাদের মানতে হবে যে আমাদের দেশে যে শাসন বিভাগের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী, তারই পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কথা বলা যায় যে ভারতের স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা কতটা প্রতিষ্ঠিত হয়েছে সে বিষয়ে সন্দেহ আছে। তাই আমরা দেখি সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পেরেছে কিনা সে বিষয়ে প্রশ্নের সম্মুখীন। সুপ্রিম কোর্টকে প্রভাবিত করবার চেষ্টা করে ক্ষমতাসীন রাজনৈতিক দল। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল শাহবানু মামলাতে, এক মহিলা, বিধবা মহিলার পক্ষে খোরপোশের দাবি স্বীকার করে নিয়ে তার দাবিকে গুরুত্ব দিয়েছিল, কিন্তু সেখানে সরকারের প্রকৃত শাসক রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তিনি এই রায়কে রিভাইজ করার পরামর্শ দিয়েছেন। এইটা কিন্তু গণতন্ত্র সম্মত নয়। মৌলবাদী যে কোনো মৌলবাদী শক্তির কাছে যদি সরকার মাথা নত করে, তাহলে সেটা ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরকার সরে আসতে একথা বলা যায়। পাশাপাশি একটা সর্বোচ্চ আদালতকে অসম্মান করা হয়। ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণভাবে স্বাধীন হওয়া উচিত, নিরপেক্ষ হওয়া উচিত। সাধারণ মানুষ সুবিচার চাই, ন্যায় বিচার চাই। তাহলে সেই ন্যায় বিচার এবং সুবিচার কি করে তারা সাধারণ মানুষ পাবে? তবে একটা কথা কি, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা তাতে ব্যয় সাপেক্ষ, সরকারের উদ্যোগে ব্যয় করা হয়, এটা বলা হয়। অনেক সময় সমাজের, ভারত রাষ্ট্রের যারা বলিয়ান, যারা অর্থ বলে বলিয়ান, তারা সত্যকে চাপা দেওয়ার জন্যে সুবিচার সাধারণ মানুষ পায় না, অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক থাকে না, বিচারপতিরা সঠিক তথ্য তারা পায় না আদালতে, যার ফলে অপরাধী ছাড় পেয়ে যায়। এরকম ঘটনা বহু ঘটে। এবং এ কথা ঠিক যে আদালত যারা দেশের কর্ণধার, রাজনীতি থেকে বিচার ব্যবস্থা দূরে থাকবে, সেই যারা শাসক, তারা হাজার হাজার কোটি টাকা তারা তারা আত্মসাৎ করছে, তারা দুর্নীতি করছে। আদালত নির্বাচনে যে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন, সেখানেও আদালত কিন্তু যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। সুতরাং আদালতও কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা, অর্থবানদের দ্বারা ভারতে প্রভাবিত হয়। রাজনৈতিক নেতারাই আবার অর্থবান হয়ে যায়। তারা দরিদ্র থেকে হঠাৎ করে বিরাট অর্থের সম্পদের অধিকারী হয়ে যায়। এটা আমরা আকছার সমাজ ব্যবস্থাতে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। সুতরাং ভারতের যে বিচার ব্যবস্থা, এটা কিন্তু নিরপেক্ষ, স্বাধীন, সম্পূর্ণভাবে স্বাধীন ও নিরপেক্ষ। এটা অনেকটা তত্ত্ব কথাই পর্যবসিত হয়েছে। আমরা আশা করব যে ভারতের যে সংবিধানে উল্লেখিত স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই যে সংবিধানের একটা বৈশিষ্ট্য, এটা যাতে বাস্তবায়িত হয় সেদিকে লক্ষ্য রাখবে শাসক শ্রেণী নিজেদেরকে দুর্নীতিমুক্ত করবে, তাদের মানসিকতার পরিবর্তন করবে, তারা সততাকে অবলম্বন করবে, এবং পাশাপাশি দেশের মানুষ, তাদের অনুগামীর রাষ্ট্রের মানুষ, ভারতবাসী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, রাষ্ট্রের আইন মেনে চলে। সুতরাং শাসক শ্রেণীকেও নিরপেক্ষ হতে হবে, শাসক শ্রেণীকে সৎ হতে হবে, তাদের বড় মানসিকতার মানুষ হতে হবে। কিন্তু সে বিষয়টা ভারতবর্ষের সংবিধানে উল্লেখ যাই থাকুক না কেন, বাস্তবের দিকে তাকালে আমরা অন্য চিত্র দেখতে পাই। যাই হোক,
এই পয়েন্টটা আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব পরের পয়েন্ট হচ্ছে তোমার 13 নম্বর পয়েন্ট, নাগরিকতা সম্পর্কে। ভারতবর্ষে নাগরিকতা, দ্বৈত নাগরিকতাকে স্বীকার করা হয়নি। ভারতের নাগরিকতা হচ্ছে এক নাগরিকতা। ভারতের নাগরিকতা সম্পর্কে সংবিধানের পার্ট 2-এ উল্লেখ আছে। নাগরিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সিটিজেনশিপ অ্যাক্ট আছে, বিভিন্ন সময়ে তোমার সিটিজেনশিপ অ্যাক্ট পাস করা হয়েছে। আমরা অত বিস্তারিত, আমি সিটিজেনের উপরে আমার আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আমার ধারা দিয়ে বক্তব্য বলা আছে পার্ট 2-এ, যে বক্তব্য ক্লিয়ার বক্তব্য নাগরিকতা সম্পর্কে, নাগরিকতা অর্জন বিলোপ কিভাবে হয় না হয়, হ্যাঁ, 5 থেকে 11 ধারা, প্রত্যেকটা ধারা ওয়াইজ আমার আলাদা ভিডিও আছে, সেখানে দেখবে। আমি এইটুকু বলতে চাই, ভারতে এক নাগরিকত্ব আছে, ও আমেরিকাতে দ্বৈত নাগরিকতা, ডুয়াল সিটিজেনশিপ আছে, মানে আমেরিকার 50টা অঙ্গরাজ্য আছে, প্রত্যেকটা নাগরিক যে রাজ্যে বাস করে সেই রাজ্যের নাগরিক, আবার গোটা আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু ভারতের এই ব্যবস্থা নেই। ভারতে যে রাজ্যেই বাস করুক, 28টা রাজ্যে বসবাস করে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের মানুষ বসবাস করে, প্রত্যেকেই কিন্তু একটাই পরিচয়, ভারতের নাগরিক, একটাই পরিচয়, উই আর ইন্ডিয়ান। সুতরাং ক্ষেত্রে যে এক নাগরিকত্ব, এটা ভারতবর্ষের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। এইবার আমরা আলোচনা করব 14 নম্বর বৈশিষ্ট্য। 14 নম্বর বৈশিষ্ট্য, তাহলে 11, 12, তোমার 11, 12, 13 হলো। এবার 14 নম্বর যেটা আমরা আলোচনা করব, এটা হলো বৈশিষ্ট্য ভারতের সংবিধানে। 14 নম্বর, 14টা বৈশিষ্ট্য আমাদের আলোচনা হয়ে যাবে, এটা শেষ করব। দলত্যাগ বিরোধী আইন। ভারতের গণতন্ত্রে একটা ক্ষত, একটা আলসার, ঘা আছে, দল ত্যাগ করা। এ তো আমরা হামেশাই দেখতে পাচ্ছি, আজকে এ দল কালকে সে দল। স্বার্থের জন্য মানুষ, অর্থের প্রলোভন, সম্মান মর্যাদা। সম্মান মর্যাদা শুকুরি বিষ্টা নয়, সম্মান মর্যাদা অর্থ। এই অর্থকেন্দ্রিক যে ভাবনা, প্ররোচনা, প্রলোভন, লোভ, এই সমস্ত কারণে, পদের লোভ, এই সমস্ত কারণে ভারতের গণতন্ত্রে একটা ক্ষত নেমে এসছে, দল ত্যাগ করা। 1967 সাল, অর্থাৎ 1950 থেকে 1952 সালে সাধারণ নির্বাচন হয়েছে। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচন। তার পরবর্তীকালে তেমন একটা দল ত্যাগ দেখা যায়নি, কিন্তু 1967 সালের পরে, 67 সাল থেকে দেখা যাচ্ছে দল ত্যাগের ব্যাপারটা একটা, কি বলবো, মহামারীর মতো হয়ে গেছে। তাই 1967 সালে দল ত্যাগ বিরোধী আইন পাশ করতে হবে, এই বক্তব্য উঠে আসে। তো এটা পরবর্তীকালে আলোচনার পর্যায়ে ছিল। 1985 সালে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়, 1985 সালে। তার কারণ দল ত্যাগটা মানে আয়রাম গয়রাম। 80-র দশকে দেখা যায় একজন ব্যক্তি, তিনি 7 বার দল ত্যাগ করেছেন, 7 দিনে 7 বার দল ত্যাগ করেছেন। এইটা একটা মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা গণতন্ত্রে। তার স্বার্থে, তার পদের লোভে মন্ত্রী হওয়া, আর মন্ত্রী হওয়া মানে কি অর্থ লুটা। ডেমোক্রেসি ইন্ডিয়াতে এই জায়গায় দাঁড়িয়ে এসে সত্যি কথাটা অনেকে বলেন না। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা তারা দেখেও দেখতে পান না, সঠিক কথা তারা বলেন না, প্রতিবাদ নাই, ভারতীয় জনমত নেই, সদা জাগ্রত জনমত তৈরি হয়নি। জনমতও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। অর্থলোভ বিভিন্ন দিক থেকে জনমতকে বিভ্রান্ত হচ্ছে, জনমতকে অসচেতন করে রাখা হচ্ছে। তো দল ত্যাগটা এত খারাপ জিনিস। তো দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়েছে 1985 সালে, এবং ভারতের যে দল ব্যবস্থা সেটা মূল সংবিধানে উল্লেখ ছিল না। 1985 সালে সংবিধানের একটা সংশোধন করা হয়, দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়। এই আইনের মাধ্যমে, তোমার দল ত্যাগ বিরোধী আইনের মাধ্যমে দল ত্যাগ বন্ধ এর ব্যবস্থা করা হয়, যে দল ত্যাগ করা যাবে না। দল ত্যাগ করলে সেই দলের টিকিটে জিতেছে যে দলের, সেই দলের সদস্যপদ ত্যাগ করতে হবে,
যে দলে আসলো সেই দলে আগে, তারপরে নির্বাচিত হতে হবে। কিছুটা রেস্ট্রিকশন হয়েছে, কিন্তু দল ত্যাগ বন্ধ হয়নি। আমি আমরা আমরা আলোচনা করি, পলিটিক্যাল সায়েন্স আমরা পড়াই যারা, আমরা জানি যে ভারতবর্ষে মিথ্যাচার, অনাচার, অবিচার সারা পৃথিবীতে চলছে যে জিনিস, ভারতীয় এর কিন্তু ব্যতিক্রম নয়। তাই আমরা আজকে দলত্যাগ বিরোধী যে আইন, এটাকে সাধুবাদ জানাচ্ছি ঠিকই, কিন্তু তারপরেও তো আমরা দেখছি মানে আকসার হামেশাই আজকে এ দল, কালকে সে দল, আবার সেই দলে আসলো। আর দলগুলোর চরিত্র হচ্ছে যে অন্য দলে যখন থাকে সে অপাংতেহ, সে খারাপ মানুষ, সে দুর্নীতিগ্রস্ত, আর নিজের দলে আসলে পবিত্র, ধোয়া তুলসী পাতা সে। প্রত্যেকটা দলের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্স নেই, ইডিওলজি নেই, নির্দিষ্ট কোনো নীতি নেই। রাজনীতিতে একটা নির্ধারিত বিষয় বলে কিছু হয় না, স্থিরতা বলে কিছু হয় না, অস্থিরতা ঠিকই আছে, কিন্তু মূল্যবোধের এত পলিটিক্যাল কালচার ইন্ডিয়ান পলিটিক্সে এতটাই খারাপ, এমপি বিক্রি হয়ে যায়। এত এত মানে মানুষ, সাধারণ মানুষ যদি একটু ভাবে যে যাদের আমরা ভোট দিলাম সেই মানুষটা বিক্রি হয়ে যাবে, তাহলে প্রাচীন গ্রীসে পলিশ রাষ্ট্রে যে কৃতদাসদের বিক্রি করে দিত মালিকরা, তাহলে এই মানুষটা হচ্ছে জনপ্রতিনিধি, সেই মানুষটা বিক্রি হয়ে যাবে কৃতদাসদের মতো। তাদের উপর তাদের কিছু করার ছিল না, এ বাড়ি গাড়ি আছে, আরও বাড়ি গাড়ি করতে হবে, তার জন্য বিক্রি হয়ে যেতে হবে। এই এমপি কেনা বেচা আমাদের দেশে একটা সাধারণ ব্যাপার। আমরা বারবার দেখেছি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য এমপি কিনছে প্রত্যেকটা দল, এরকম প্রত্যেকটা দল, কোনো দলই নয়। যেমন আমি ভিডিওতে বলেছি ধর্মনিরপেক্ষ দল একটা দলও নেই, তেমনি দল ত্যাগ বিরোধী, এই যে দল ত্যাগ বিরোধী আজকে যে দলে আছে সে দলে থাকলে খারাপ, আর যখন নিজের দলে যাবে সে পরিষ্কার হয়ে যাবে। এই যাই হোক, আমি ভিডিও আর বড় করব না, পরে আমি আরও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যাই হোক, ভারতবর্ষের সংবিধানে দলত্যাগ বিরোধী আইন যেদিন পাশ হয়েছে সেদিন দল ব্যবস্থা, পলিটিক্যাল পার্টি সিস্টেম, সেটা সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। মূল সংবিধানে দল ব্যবস্থার কথা উল্লেখ ছিল না। তাই প্রশ্ন যদি হয় বর্তমানে দল ব্যবস্থায় সংবিধানে উল্লেখ আছে? আছে। কবে থেকে এ উল্লেখ আছে? অপশান দিয়ে থাকতে পারে, 1985 অপশান থাকবে, সেটা তোমরা উত্তর দিবে। এই বলে আজকের ভিডিও আলোচনা আমি এখানেই শেষ করলাম।